সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন শেখ আফজল। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি সরাসরি আপনার কাছে জানতে চাই যে আমাদের এই যে পোর্ট্রেট ফটোগ্রাফি আছে, হ্যাঁ, সেই জায়গাতে পোর্ট্রেট পেইন্টিং, এই জায়গাটা আপনি তফাৎটা কিভাবে করেন ক্যানভাসে? ওটা কারণ পোর্ট্রেটও তো যেটা হচ্ছে পোর্ট্রেট ফটোগ্রাফিতে যা আছে তাই সে তুলে ফেলছে, তার কল্পনাটাকে খুব মিশাল দিতে পারে না, মিশেলটা দিতে পারে না। তা আপনাকে অনেক কিছু মিশেল দিতে হয় তুলির আঁচড়ে। সেই জায়গা থেকে আপনি পোর্ট্রেট পেন্টিং নিয়ে কথা যদি বলেন। ফটোগ্রাফিতে যখন পোর্ট্রেট হয় ফটোগ্রাফি, তখন তো এটা মেশিনে তোলা হয়, তাই না? মেশিনে উঠানো হয়, তাতে যন্ত্র নির্ভর। হ্যাঁ, যন্ত্র নির্ভর। যদিও একেবারে 100% কোনোদিনই আসে না, অথবা কত 95% আসতে পারে। যদি মেশিন ভালো হয় তাহলে খুব ভালো আসে, নাইলে হবে না। আর পেন্টিং যখন এখানে ট্রান্সফার করা হয়, পেন্টিং এ আঁকা হয়, তখন এটা শিল্পীর একটা ভিতরের কি বলে, তার ক্রিয়েটিভিটি থাকে, সঙ্গে তুলির টাচ থাকে, এবং সেটা সে নিজে হাতে ওটা তৈরি করে। হ্যাঁ, তখন এখানে হয়তোবা পোর্ট্রেটের সঙ্গে ওইভাবে 95 কিংবা 100% হবে না। হ্যাঁ, কোয়ালিটি মেনটেন করতে হইলে যদি আমি স্ট্রোক দিয়ে করি বা এটা করি, তখন কিন্তু একটু ওই ইয়েটা পার্সেন্টেজটা অনেক কমে যায়। পার্সেন্টেজ কমার ফলে এখানে একটা আর্টিস্টিক একটা ভ্যালুটা তৈরি হয়। হ্যাঁ, যেটা এইটা যেমন ফটোগ্রাফি ঘরে কেউ রাখলে, ফটোগ্রাফি কত তো বেশি না, 1000 টাকা হলে এত ফটোগ্রাফি একটা সুন্দর করতে পারি। আমরা যখন একটা পোর্ট্রেট করি তখন ওইটার মূল্য অনেক বেশি হয়ে যায়। সেটা আসলে প্রথম তো আর এরকম ছিল না। এখন এটা বেড়ে যায় কেন? মূল্যটা বেড়ে যায় এখানে একজন, আমি যদি একটা প্রশ্ন করি, একটা ফটোগ্রাফি যদি আপনি একটা ঘরে যদি একটা সিনারি আপনি রেখে দিলেন, ছবি আপনি ক্যামেরা দিয়ে উঠায়ে, একটা পেন্টিং কেন রাখে? পেন্টিং কেন রাখে? একটা ল্যান্ডস্কেপে ধরেন, যখন শিল্পী আঁকেন তখন এটার মূল্যটা অন্যরকম হয়। হ্যাঁ, মূল্যটা অন্যরকম হয়, কারণটা হলো এটা আগে ওই রকম বোধহয় ছিল না, এখন এর মূল্যটা অনেকে বুঝছে, বা যেটাই হোক, হয়তো বা বিভিন্ন কালচারের সঙ্গে এটা তারা শুধু শৌখিনতাই তো বলে। পেটে ভাত না থাকলে তো ছবি ভালো লাগে না, তাই না? ক্যামেরা দিয়ে যে পোর্ট্রেটটা হচ্ছে, প্রতিকৃতি তৈরি হচ্ছে, সেখানে তো শিল্পীর মনটা যোগ হচ্ছে। শিল্পী মানে আপনি একজনের পোর্ট্রেট তৈরি করে আঁকছেন, সেখানে আপনি তাকে যেভাবে দেখতে চান সেভাবে আঁকছেন। উনি যেরকম সেরকম নাও শেষ পর্যন্ত আপনি আঁকতে পারেন, নাও আঁকতে পারি, সেটা একটা ইম্পর্টেন্ট। এটা ঠিকই তাই, তা তো বটেই। আমার মনের যে একটা চিন্তা, আপনি তাকে যেভাবে দেখতে চান, যেভাবে দেখবো, এবং আমার ক্যারেক্টার নিয়েই কিন্তু ওটা আসে। যেমন অনেকে আছে কি, এখানে 10 জন ছবি, একটা মডেল দেখে ছবি আঁকছেন, হ্যাঁ, 10 জনেরটা 10 রকম হবে। এক একজনের মনের মাধুরী দিয়ে সে তার কালার হয়তো কেউ একটু ব্লুইশ বেশি দিবে, কেউ একটু রেড বেশি দিবে। হ্যাঁ, যার যার ক্যারেক্টারের ভিতরে এবং যার যার স্টাইলে ওই রকম আসবে। হ্যাঁ, কিন্তু অলমোস্ট একটা ফটোগ্রাফি যদি আপনি ধরেন ক্যানন দিয়ে তোলেন আর নাইকন দিয়ে তোলেন, অলমোস্ট প্রায় একই রকম আসে, তাই না? এটাও একটা ব্যাপার কিন্তু আমরা ধরতে পারি নাকি। আপনার আঁকার জায়গাটা বলেন যে আপনি প্রতিকৃতি কি কি মাধ্যমে আঁকেন এখন? প্রতিকৃতি মেনলি অয়েল দিয়েই আঁকা হয়। যখন কেউ ধরেন রাখে, ঘরে রাখতে চাই, তখন অয়েল পেন্টিং এর ইয়েটাই বেশি, অয়েল মিডিয়া। তারপরে অ্যাক্রিলিক মিডিয়া করা হয়, তারপর প্যাস্টেল, সফট প্যাস্টেল দিয়ে করা হয়। আপনি স্বচ্ছন্দ বোধ করেন কোনটা, বা আপনি বেশি? আমি অয়েল দিয়ে করতে স্বচ্ছন্দ বোধ করি। এখন ব্যাপার হচ্ছে পোর্ট্রেট তো একটা সাবজেক্ট, কিন্তু পোর্ট্রেটের সঙ্গে আমি যে রকম ছবি আঁকি, যে আমি ফিগারেটিভ পেন্টিং মেনলি করি, হ্যাঁ, ওই ফিগারেটিভ পেন্টিং এর সঙ্গে পোর্ট্রেটের, যেহেতু আমি রিয়েলিস্টিক ধাঁচে কাজ করি, তখন আমার এখানেও ওই
ফিগার যেগুলো আগে ঠিক ওই ধাঁচেরই করা হয়। ফিগারেটিভ এখানে যে আমার একটা সম্প্রতি একটা এক্সিবিশন হয়ে গেল এথেনা আর্ট গ্যালারিতে, ওখানে প্রায় সমস্ত ছবি ইসে আঁকা, অ্যাক্রিলিক অন ক্যানভাস। আচ্ছা, ওয়াটার কালার কিছু ছিল, অ্যাক্রিলিকে মেনলি অ্যাক্রিলিক করা, সঙ্গে অয়েল মিক্সড আছে এগুলো। তো এখন তো হরেক রকম, আগে তো যারা একদম ওল্ড মাস্টার ছবি আঁকতো তখন তো আগে অয়েল পেন্টিং দিয়েই মেনলি এটা করা হতো, কিন্তু এখন তো চারকোল ব্যবহার হয়। চারকোল, হ্যাঁ আমিও তো চারকোল, পেন্সিল, হ্যাঁ, তারপরে সফট প্যাস্টেল, হ্যাঁ। আমি oil। মাধ্যম নিয়ে আসবো, আমরা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে যে এস এম সুলতানও ফিগার আঁকতেন, হুম, হ্যাঁ, উনি যেগুলো ব্যবহার করতেন, এখন আপনারা অনেক নতুন নতুন মাধ্যমে এসেছেন, হুম, হুম। হ্যাঁ, তাতে দর্শকের সারাটা কি, দর্শক ওই ছবি এবং এই ছবির মধ্যে তফাৎ করা, দর্শকের কাছে টানে কোন ছবি বেশি, এই যে এখানে কি যে ওখানে শিল্পবোধ বেশি ছিল, তারপরে অ্যাক্রিলিক, এখন আর চারকোল, আর অনেক কিছু হচ্ছে, সেই জায়গা থেকে আমাদের এই যে যেটা আমরা বলছিলাম যে শাহাবুদ্দিন ভাই বা এস এম এস এম সুলতান, কায়ুম স্যার, হ্যাঁ, তাদের কথা আমরা বলছিলাম। এস এম সুলতানের যেটা বলছিলেন আপনি, এস এম সুলতানকে তো ম্যাটেরিয়ালটা অনেকটা আমাদের লোকাল ম্যাটেরিয়াল দিয়ে আঁকার চেষ্টা হ্যাঁ, ব্যবহার করেছেন। করতেন। ওনার যে ৭৬ সালের বা তার আগের কামরুল হাসান, হ্যাঁ, হ্যাঁ, যে পেন্টিং গুলো আমরা এস এম সুলতানের দেখেছিলাম, একটা এক্সিবিশন হয়েছিল, ওই সময়ের ভিতরে কিন্তু উনি এলামাটি এবং ড্রয়িং এগুলো দিয়েই, এলামাটি তো অ্যাভেলেবেল আমাদের এখানে, এগুলো মোটামুটি বলা যায় যে ওই ওই ছবিগুলো একটু মনোক্রোম টাইপ কালার ছিল। আচ্ছা। হ্যাঁ, আর খুব বেশি হলো ২-৩টা কালো, আর ওইদিকে একটু ইয়েলো আকার, তারপরে হলো বার্নসিনা, এই টাইপ কালার। কিছু কিছু জায়গায় অন্যান্য যেমন সবুজ ইউজ করা বা এটা, রঙের বাহারটা ছিল না, রঙের বাহারটা একটু কম মনে হয়। হ্যাঁ, রঙের বাহারটা রঙের কম। চাকচিক্য নাই। হ্যাঁ, চাকচিক্য নাই। অনেক সময় চাকচিক্যর থেকে ওই রকম একটা ম্যাট রং বা একটু মনোক্রোম টাইপ কাজের ম্যাচুরিটিটা অনেক হাই করে দেয়। হুম, তো এটা ওনার ওই কাজে ওই রকম আমরা দেখেছিলাম। এরপরে শাহাবুদ্দিন ভাইও লোকাল ম্যাটেরিয়াল দিকে ব্যবহার করেছেন। হ্যাঁ ব্যবহার করা এটা করেছেন। কিন্তু এই অ্যাক্রিলিকের যে ব্যবহারটা আপনি বলছেন যে এটা অ্যাক্রিলিক কিন্তু বেশ আগে, অ্যাক্রিলিকের বয়স ৩০-৪০ বছর তো হয়ে হয়েছে। গেছে। হ্যাঁ, হয়ে গেছে। তো এখন এটা মনে হয় যেন টেকসই কালার, আগের যে অয়েল কালার ছিল টেকসই কালার, হ্যাঁ তার থেকে টেকসই টিকে থাকবে ছবিটা। টিকে থাকবে। কিন্তু এটা আমার তো আরো ১০০০ বছর না গেলে তো আমি বুঝবো না এটা টিকবে কিনা। কিন্তু আমার যেমন আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে অয়েল কালারে যেটা ওটার গুরুত্ব তো একটু অন্যরকম, কিন্তু অ্যাক্রিলিক কালারে দেখা যায় যে ফাঙ্গাসটা ধরে না। আমরা যখন পেন্টিং করি তখন অনেকদিন রেখে দিলেও ফাঙ্গাস পড়ে না, কিন্তু আবার অয়েল কালার দিয়ে আমরা যখন পেন্টিং রেখে দিই তখন দেখা যায় ফাঙ্গাস অ্যাটাক করে। হ্যাঁ, অতএব ঘরে যদি ওই রকম হিউমিডিটি ইয়েটা না থাকে, আর্দ্রতা যদি না থাকে, হ্যাঁ, তাহলে অনেক সময় প্রবলেম হয়ে যায়, এটা হয় এবং তাড়াতাড়ি নষ্ট হয়। আপনি ওইভাবে রিয়েলিস্টিকে বেছে নিলেন কেন? আচ্ছা, আমি বেছে নিলাম তার কারণ আমি যখন জাপানে যাই, আমি তো একাডেমিক এখান থেকে রিয়েলিস্টিকে করতাম। এখানে মাস্টার ডিগ্রি যখন করি তখন কিন্তু আমি একটু সেমি অ্যাবস্ট্রাক্ট টাইপ কাজ করতাম। আচ্ছা আচ্ছা। এটা নিয়ে আমি জাপান যখন গেলাম তখন আমার প্রফেসর ইয়ামামোতো ফুমিহিকো ছিলেন, উনার আন্ডারে আমাদের জামাল ভারু প্রফেসর উনি ছিলেন, উনার আন্ডারে আমি পড়ার সুযোগ পেলাম। তখন উনি আমার টোটাল প্রোফাইলটা দেখলেন, হ্যাঁ, দেখে বললেন যে তুমি তার এর আগে কিন্তু আমি আবার অ্যাবস্ট্রাক্ট একে এনএসকে থেকে পুরস্কার পেয়ে গেছি। আচ্ছা, হ্যাঁ, এনএসকে থেকে পুরস্কার পেয়ে গেছি। তো ওইটা নিয়ে আমি স্যারকে দেখালাম যে আমি তো জাপানের পুরস্কার পেয়েছি, হ্যাঁ, পুরস্কার পেয়ে নিলাম। উনি বললেন যে পুরস্কার তোমার ওটা রাখো, ওটা পরে দেখি, তুমি তোমার কাজগুলো আগে দেখাও। তো আমার টোটাল কাজ দেখে উনি বললেন যে না, তুমি একটা কাজ করো, তুমি যেহেতু বাংলাদেশ থেকে আসতে এমন কিছু একটা নিয়ে যাও যেটা তোমার সবাই দেখে একটা অন্যরকম মনে করবে যে না, বাংলা জাপান থেকে একটা
নতুন ধারণা কিছু নিয়ে নিয়ে। আসছে। হ্যাঁ, তখন উনি আমাকে বললেন যে ওই প্রত্যেক সপ্তাহে তুমি টোকিও যাবে এবং বিভিন্ন আর্ট গ্যালারি ঘুরবে এবং টোকিও ঘুরবে। কি দেখবে ওটা আমি বলবো না, হুম। তুমি খুঁজে নিবে কি কি দেখতে হবে, মানুষের চলাফেরা, কালার, গ্যালারি, সমস্ত কিছু, ব্যস্ততা, সবকিছু তোমার দেখতে হবে। তো আমি যাই প্রত্যেক সপ্তাহে, টোকিও যাই, দেখি গ্যালারি, দেখি এটা কোন ওটা শহরে দেখি। উঠলেন আপনি যে প্রথমে? আমি সুকুবাতে। আচ্ছা সুকুবা। হ্যাঁ, সুকুবাতে সেখান থেকে উঠলাম। টোকিও যাচ্ছেন। হ্যাঁ, টোকিও ওখান থেকে 60 কিলোমিটার দূর। হুম। তো ওখান থেকে বাসে চলে যেতাম, সারাদিন ঘুরে ঘুরে আবার আসতাম। বিশেষ করে এটা হলো রবিবারে, রবিবারে আমার ইউনিভার্সিটি ছুটি থাকতো, তখন এটা করতাম। এরপরে তো মাঝে মধ্যে ওনাকে ড্রয়িং দেখাইতে হতো, পেন্টিং দেখাইতে হতো। উনি তখন কিছু কিছু কাজ আমি দেখলাম যে, ও, তারপর উনি বললেন যে তোমার কি টাইপ কাজ ভালো লাগে ওটাও তুমি ভাবো, হ্যাঁ, চিন্তা করবে এটা। তো ঘুরে ফিরে আসলে উনি বলতে চাইছেন যে আমার যে ক্যারেক্টার ওইটা আমার ছবিতে আসতে হবে। আপনার নিজের শেখ আফজালের যে চরিত্র। হ্যাঁ, চরিত্র। এই কারণেই উনি কিন্তু বিভিন্ন জায়গায় উনি ঘুরতে বলছেন। 6 মাস পরে যে ছবিটা আঁকলাম, তখন উনি বললেন যে হ্যাঁ, এইটার দিকেই তুমি আগাও, ঠিক এইভাবে। তো আমি যতগুলো এক্সিবিশন, ইন্টারন্যাশনাল এক্সিবিশন বা এটা দেখতাম, অনেক রকম, অনেক ছবি, অনেক কাজ। হ্যাঁ। অনেক কাজ, এটা ভালো লাগে। একজন শিল্পীর অনেক ধরনের কাজ ভালো লাগে, কিন্তু উনি যখন আঁকে, একজন নিজে শিল্পী যখন যখন আঁকেন। আঁকেন, তখন কিন্তু ঘুরে ফিরে উনারটাই হয়। Actor। এক একজনের ক্যারেক্টার এক এক টাইপের। আমার ক্যারেক্টারটা হলো একটু রিয়েলিস্টিক কাজের দিকে, হ্যাঁ, বাস্তবধর্মী কাজের দিকে আমার সবসময় না ওইরকম একটা মন মানসিকতা কাজ করতো, যার জন্য আমি একটা জার্মান একটা এক্সিবিশন দেখলাম টোকিওতে। তখন ওই কাজটা, ওই এক্সিবিশনটা, টোটাল এক্সিবিশনটার কাজই আমার খুব মনে ধরে থাকলো। আমি এসে বললাম, আমার টিচারকে বললাম, তো বলতে হতে যে তুমি কি কি দেখলে এবং কোনটা তোমার ভালো লাগলো। তখন আমি বললাম যে ওই জার্মান একটা গ্রুপ এক্সিবিশনের কাজ আমার খুব ভালো লেগেছে। কি ধরনের কাজ ছিল আমি আবার ক্যাটালগ দেখাইলাম। আচ্ছা। ওকে, ঠিক আছে, ভালো, আরো দেখো। হ্যাঁ, তো ওই রকম প্রায় 1 বছর ধরে দেখতে থাকলাম। তারপরে আহ, উম, জাপানিজ সাবজেক্ট নিয়ে আঁকলাম, বাংলাদেশের সাবজেক্ট নিয়ে আঁকলাম, এগুলো আঁকলাম। ওই তখন ওই বাচ্চাদের নিয়ে ছবি আঁকি আমি। আচ্ছা। হ্যাঁ, বাচ্চাদের ফিগার। ফিগার নিয়ে আঁকি, ফিমেল ফিগার নিয়ে আঁকি, এগুলো নিয়ে আঁকি। এবং ওইটাই তখন ওখানে একটা এক্সিবিশন করি, ওইটা নিয়েই পরে লেখাপড়া শেষ করলাম। তারপরে তো ঢাকা চলে আসলাম। ফিগার নিয়ে আপনার ফিলোসফি আছে, আপনি কি ধরনের ফিগার দেখতে চান? মানুষের ফিগারকে কিভাবে দেখতে চান? মানুষের ফিগার মেইনলি আমি আঁকি হলো ফিমেল ফিগার। ফিমেল ফিগার, অনেক সময় শুধু ফিমেল বলবো না, কিন্তু আমি ঘুরে ফিরে শুধু ফিমেল ফিগার, বাচ্চা, এই দুইটা, এর ভিতরেও তাই আছে। দেখছেন। হ্যাঁ, তো এইটা, এটার ভিতরে আমার মনে হয় আমি যখন আঁকতাম এর আগে, তখন কিন্তু ক্রাইসিস, হ্যাঁ, বস্তি সংকট, সংকট, এগুলো নিয়ে আঁকতাম। তো বিদেশে অনেক দেশেই গেছি এই এক্সিবিশন নিয়ে বা ইয়ে করতে। তখন বাংলাদেশ সম্বন্ধে সবার ধারণা যে খুব গরিব, একেবারেই ভাত পায় না খেতে, এইরকম একটা ধারণা সবার মনে। এবং জাপানে যখন থাকতাম তখনও দেখেছি যে সব জাপানি বন্ধুরা এই টেলিভিশনে দেখো, নিউজকে তো তোমাদের বাংলাদেশের উপর দেখানো হচ্ছে, এই বস্তি, ক্রাইসিস, ভাত পায় না, এটা ওটা কত কিছু। তো এগুলো বাস্তবে কিন্তু যারা কোনোদিন আমাদের দেশে আসেনি, তাদের একরকম ধারণা মাথার ভিতর জন্মায়, আর এখান থেকে যারা যায় তাদের ধারণা কিন্তু অন্যরকম। তো এরা জাপানি যখন ফিরে, যখন এসে আমার সঙ্গে হয়তো আসছে, কেউ কেউ এসে দেখেছে না এরকম না, তো এত বেশি কেন ক্রাইসিস দেখানো হয়।
এত বেশি ক্রাইসিস, এটা কোনো পলিসি আছে কিনা তা তো জানি না, এটা কেন এগুলো দেখানো হয়। তো আমি তখন মনে করলাম কেন এত ক্রাইসিস, কেন আমরা তো অত আসলে অত দুঃখী না তো, আমরা তো অনেক সুখী জাতি, তা আমার দরকার কি এগুলো একটা অশান্তি দেখানো। মানে আপনি আনন্দ সুখ দেখতে চান? আনন্দ সুখ আমার ছবিতে এখন মেইনলি হলো সমৃদ্ধি, সমৃদ্ধি, আনন্দ, শান্তি। হ্যাঁ, মেইনলি শান্তিটা আমি দেখে, ভালোবাসা, এইগুলোই আসলে মেইনলি, এই মেসেজটাই আমি আমার এখনকার মানে দুঃখকে আড়াল করে রাখা। দুঃখকে আড়াল করে রাখা, আসলে আমরা দুঃখী না আসলে। আচ্ছা, বাংলাদেশের মানুষ অনেক সুখী, অনেক সুখী। কিরকম? অনেক রিল্যাক্স করে এরা। এখন আপনি বাইরের দেশে যান না, কারণ ওই রকম বসে আড্ডা মারার সময় নাই। আপনাকে সময় দেওয়ার সময় নেই, সময় নাই তো। অনেক, আমি জাপানেও দেখেছি যে কোনো সময় নাই। আমি যতটুকু সময় হয়তো একটু সময় পেতাম, একটু হয়তো ঘুরে আবার আমি কাজে বসতাম। বা যে চাকরি করছে, এক সকাল থেকে যে টোকিও চাকরি করছে, আবার রাত 12টার সময় চলে আসছে বাসায়, আবার পরের দিন সকালে এরকম যাচ্ছে, এরকম প্রত্যেক দিন। হয়তো একদিন তার ছুটি থাকে বা ওই রকম 2 দিন থাকতে পারে। কিন্তু আমাদের দেশে আপনি গ্রামে গঞ্জে, আমার গ্রামে যখন আমি যাই, ও রিল্যাক্স, সবাই বসে চা খাচ্ছে দিনের পর দিন, মানে একেবারে সকাল থেকে হয়তো দুপুর একটু বাড়ি এসে ভাত খাচ্ছে, আবার চার দোকানে বসে আড্ডা মারছে, এরকম সুখী সবাই। কিছু কিছু এলাকা অবশ্য অসুখী। আপনি নারীকে সুখী হিসেবে মানে আপনার যে ফিগার, সেখানে সুখী নারী কি দেখাতে চেয়েছেন? প্রেমজ নারীকে দেখাতে চেয়েছেন? হ্যাঁ, এইরকম একটা আমার মেসেজটা ঠিক ওই রকম। তারপরে আমি টেকনিক্যাল সাইড যদি বলি, তখন নারীর যে মনোকষ্ট, নারীর যে মনস্তত্ত্বের সংকট, সেগুলো আসেনি আপনার ফিগারের মধ্যে? সেগুলো আনেননি? না, আনিনি যে তা না, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় এরকম আছে, যেমন ফ্যামিলি, হ্যাঁ, মধ্যবিত্ত ফ্যামিলি, একদম যে এই আমাদের ঢাকা উচ্চবিত্তর ফ্যামিলি না, কিন্তু এখানে হ্যাঁ, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ভিতরে শান্তিটা এরকম। হ্যাঁ, ঠিক এই টাইপের। তো এটা আমি কেন এটা টেকনিক্যাল সাইডটা একটা জিনিস বলবো, যে এটা প্রফেশনটা আমার কাছে খুব অ্যাট্রাক্ট করে। আচ্ছা, হ্যাঁ, যখন আমি বাচ্চার একটা ছবি আঁকি, তখন ওর ক্যারেক্টার, ওর প্রপোর্শন, চঞ্চলতা সবকিছু মিলে যেন ও একটু দাঁড়াই থাকে, দাঁড়ার ভিতরে না ওর অনেক রকম মিনিংটা বোঝা যায়, তাই না? এরকম। হ্যাঁ, একজন মহিলা যখন কলস নিয়ে যায়, এর কিন্তু ফিগারের ভঙ্গিটা কিন্তু একেবারে এত রিদমিক থাকে, এটা কিন্তু আকার মানে ছন্দটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে। তো ওই কারণে ছবিটা আমার ভিতরে ওই রকম আসে, ঘুরে ফিরে ফিমেল ফিগার আসতেছে, মানে ছান্দস্যিক দেহষষ্ঠ। আমি বিরতিতে যাব, এসে আলোচনা করতে চাই বিমূর্ত। বিমূর্ত ছবি কেন আঁকা হয়? অনেকেই বলে যে ছবি তো দেখলাম রং টং, একটা ভালো কম্পোজিশন, মানে কম্পোজিশনটা তো বোঝা না যে লাল নীল হলুদ অনেক রকম রং টং দিয়ে একটা করা হলো, ফিগার দেখে বুঝতে পারছি এটা একটা ছবি, বা হ্যাঁ কি বলতে যাচ্ছেন, কলস নিয়ে যাচ্ছে, নদীর ঘাটে আছে, অনেকগুলো বোঝা যাচ্ছে। নিজের জন্য না দর্শকের জন্য? না, বিমূর্ত ছবি অবশ্যই একজন শিল্পী যখন আঁকে, তার নিজের জন্য আঁকলে তো খুব একটা যে আমি কাউকে দেখাবো না, খালি নিজেই আঁকবো, এরকম শিল্পী খুব কম আছে। হ্যাঁ, হতেই পারে না, এটা হইতে পারে না। আমি তো দর্শকের জন্যই, আমি যে গান গাই, আমি গান যদি গাই, সবাই নিজেকে প্রকাশ করার জন্য, নিজেকে প্রকাশ করতে হবে, মানুষের জন্যই, সবকিছুই তাই। তো এখন অ্যাবস্ট্রাক্ট, আমি বললাম তো এক এক দিকে এক একটা, হ্যাঁ, কোনো দিকে রিয়েলিস্টিক, কোনো দিকে অ্যাবস্ট্রাক্ট, এরকম যার যার মন মানসিকতার উপর নির্ভর করে। তো আমাদের দেশে অ্যাবস্ট্রাক্ট হচ্ছে, হ্যাঁ, কেউ কেউ আঁকে ছবি। এখন উপস্থাপনার দিক দিয়ে অ্যাবস্ট্রাক্ট, এটা সাধারণ দর্শকরা কি বুঝতে পারে সেই বিমূর্ততা? বিমূর্তটা রং দিয়ে বোঝানো, যেমন আমি অ্যাবস্ট্রাক্টটা বুঝি কিভাবে, আমি যেভাবে বুঝি সেরকম একটা হয়তো কালার, হ্যাঁ, তার কাজের ম্যাচুরিটিটা, কম্পোজিশনটা, কালারের ব্যালেন্স, এই সমস্ত দিয়ে আমি বুঝি যে এটা তো সুন্দর কাজ। এটা কিন্তু সেটা কোনো কথা বলে? বিমূর্ত ছবি কি কথা বলে? সে কোনো বার্তা দেয়? অবশ্যই বার্তা দেয়।
হ্যাঁ, অবশ্যই বার্তা দেয়। যে অ্যাবস্ট্রাক্ট পেন্টিং করে সে খুব ভালো এক্সপ্লেন করে দিতে পারে, আচ্ছা। এক্সপ্লেন করতে পারে। তার কারণ কি, এক্সপ্লেন ক্ষমতা তার বেশি থাকতে হবে, হুম, তাকে বোঝাতে হবে। হ্যাঁ, হুম, এবং দেখবেন যে অ্যাবস্ট্রাক্ট আঁকে সে কিন্তু বেশি কথা বলে। হ্যাঁ, যে অ্যাবস্ট্রাক্ট পেন্টিং করবে তাকে বেশি কথা বলতে হবে বোঝানোর জন্য। বোঝানোর জন্য। আমি আমার কথা বলার দরকার নেই, তারপরেও আমি বলছি কথা, হ্যাঁ, প্রকাশ্য দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। এটা যেহেতু আমি এইরকম পেন্টিং করি, আমি যেটা বুঝি। তবে অ্যাবস্ট্রাক্ট কোনটা ভালো কোনটা মন্দ এটা আমি বুঝতে পারি, যেহেতু আমি ওই লাইনে লেখাপড়া করেছি। কিন্তু যিনি বুঝতে পারেন না, যে মানে যিনি লেখাপড়া করেননি, আমাদের মতো সাধারণ মানুষরা কিভাবে বিমূর্ত ছবি বুঝবেন গ্যালারিতে দিয়ে? না, তাকে স্টাডি করতে হবে। বুঝতে হলে তার মানে তাকে হচ্ছে মানে- হয় তাকে মানে না, একটা বিমূর্ততা বা বিমূর্ত ছবি সাধারণের জন্য না। সাধারণের জন্য না, আমি এটা বলবো না। তার কারণ অনেকে না বুঝে হয়তো, বাহ অমুক ঠিক আছে, অমুকের ছবি নাম করা, আমার এটা রাখতে হবে। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে সংগ্রহে রাখার জন্য, যে হ্যাঁ, আমার কাছে একটি কিবরিয়া স্যারের পেন্টিং আছে। কিবরিয়া স্যারের আছে, হ্যাঁ, দেবদাস চক্রবর্তীর আছে, দেবদাস চক্রবর্তীর আছে, হুম, মোহাম্মদ ইউনূসের মোহাম্মদ আছে। ইউনূসের আছে, হ্যাঁ, সেটাই। এরকম যারা অ্যাবস্ট্রাক্ট করে তারা। আর যেমন আমাদের ফিগারেটিভ মেন, আমাদের যারা করতেছে, যেমন জি। নবী স্যার ফিগারেটিভ পেন্টিং করে, উনি তো অ্যাবস্ট্রাক্ট করেন না। জি, এরকম অনেক সৈয়দ জাহাঙ্গীর, উনি মেনলি ফিগার। ফিগারেটিভই করেন, ফিগারেটিভ বা বাস্তবধর্মী এই ধরনের একটা স্টাইল তো অবশ্যই আছে। এরকম অনেকেই বাংলাদেশের অনেকেই বাস্তবধর্মী আঁকছেন, ফিগারেটিভ আঁকছেন। তবে আমি মনে করি, এটা আমার, আমি যেহেতু এটা বলবো, আমি তা আমারটা তো বলতেই পারি, তাই না, বলতেই পারি। তবে ফিগারেটিভ করাটা একটু স্কিলটা না থাকলে, স্কিলটা থাকতে হয়, এটা অনেকের ফিগারটা ঠিক আসে না। অনেকে আসলে প্রপোর্শনটা হবে না। সে তো, সে ইচ্ছা করলেও সেটা এটা করতে পারবে না, করতে গেলে ঝামেলা হবে। যেমন ক্লাসিক্যাল না জেনে যে গান গাইবো, বা ওইটার ভিতর যদি রস না থাকে, তাহলে তো ধরা পড়বে সে সঙ্গে সঙ্গে, ঠিক আছে ভালো গান গায় না। এরকম এটা যত কঠিন ব্যাপারটা, যত সাধারণ লোকে এটা ভুলটা ধরতে পারবে, অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং এ সাধারণ লোকে ভুলটা ধরতে পারবে না, কিন্তু সেটা রেখে কারণ দেবে। ফিগারটা তো মানে, সে ধরতে পারবে না, তার এই ফিগারটি আছে। হ্যাঁ, আচ্ছা, কম্পোজিশনটা আপনি কিভাবে বলবেন, যে সাধারণের জন্য কম্পোজিশন করা? আজকাল তো ম্যাটেরিয়াল যোগ হচ্ছে ছবির সঙ্গে, অ্যাবস্ট্রাক্টের মধ্যে নানা রকম ম্যাটেরিয়াল ব্যবহার হচ্ছে। না, তবে আমি সাধারণ লোকের জন্য আমি বলি, জি, আমাদের সাধারণ লোক, এখনকার সাধারণ লোক আর আগেকার সাধারণ লোকের ভিতরে পার্থক্য হ্যাঁ, অনেক। তফাৎ আছে, হ্যাঁ। এখন অনেকে ছবি বুঝতে কালেক্ট পারেন। করতেছে, এবং অনেকে ছবি আর্ট এক্সিবিশন দেখে। হ্যাঁ, অনেকে দেখবেন যে একদম ভরে যায়। সেটা তো, এটা আগে ছিল না। এখন অনেকে ছবি বোঝে, আসলে হ্যাঁ। ছবি বোঝে, আবার অনেকে না বুঝেও গ্যালারিতে আসা যাওয়া করে। গ্যালারি আসা যাওয়া করে, কিন্তু বোঝার চেষ্টা করে। ওই কারণেই আবার মেনলি, যেমন ছবির বায়ার কারা, ছবির বাংলাদেশে কালেক্ট করে কারা, যারা একটু গার্মেন্টস সংগ্রাহক, হ্যাঁ, তারা কিন্তু তাদের অনেক টাকা আছে, তারা এই আবার অনেক বেশি টাকা আছে, তারা আবার এই ছবি সম্বন্ধে কিছু বোঝে না। আবার একদমই টাকা না, কিন্তু সে ছবি ভালো বুঝে। ছবি খুব ভালো বোঝে, সাংঘাতিক, সে শহরে কিন্তু করতে পারছে না। অ্যাবিলিটি নাই। হ্যাঁ, সেটাই। কিন্তু সেগুলো আমাদের আর্টিস্টদের দেখা দরকার। এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা মনে করছেন। যেমন অনেকে আছে কি, ছবি যার টাকা নাই কিন্তু ছবি কালেক্ট করতে চায়, এটা কিন্তু আর্টিস্টদের দেখা উচিত। ওই কমার্শিয়াল সবসময় চিন্তা করলে হবে না, তার একটু ফেভারিট ইয়ে করতে হবে। হ্যাঁ, হয়তো ছবির দাম ওটা বেশি, তাকে হয়তো ঠিক আছে, ওকে তাকে দিলাম, যেহেতু সে একজন লাভার, ভালোবাসে ছবি, ভালোবাসে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা দেখতে হবে। এবং এই যে কম্পোজিশনের জায়গাটা থেকেও, যে যদি খুব রং, এই যে আজকাল ওই যে ম্যাটেরিয়ালের কথা যাচ্ছিলাম, যে আজকাল পাটের সুতা ব্যবহার হচ্ছে, এটা আগেও হয়েছে, এখন একটু ম্যাটেরিয়ালটা বেশি ব্যবহার হচ্ছে, ম্যাটেরিয়াল ব্যবহার করা হচ্ছে একটু বেশি, তাই না? ম্যাটেরিয়াল ব্যবহার, যেমন আমার কাজ, আমি তো অরিজিনাল কাজ আপনাকে দেখাতে পারছি না। অরিজিনাল কাজ আমার কিন্তু এই ক্যানভাসে কিন্তু অনেক টেক্সচার থাকে। হ্যাঁ, সেটাই। টেক্সচারটা থাকে, টেক্সচারটা ইম্পর্টেন্ট আমার মনে হয়। তারপর আমি যখন অনেকটা মানে যোগাযোগ স্থাপন করে। হ্যাঁ, যোগাযোগ স্থাপন করে। একটা ধরেন একটা ক্যানভাস, একটা ক্যানভাস যখন আমি নিলাম, তখন একটা ক্যানভাসের নিজস্ব একটা ক্যারেক্টার, একটা হলো নিজস্ব একটা রিপিট
রিপিটেশন টেক্সচার থাকে। জি আমার শার্টেও যেরকম জি, আছে বা আচ্ছা, আপনার আচ্ছা, শার্টে। হুম। এটা রিপিটেশন একটা টেক্সচার আছে। টেক্সচার। কিন্তু যখন ওই ক্যানভাসটা আমি আনলাম, আমার কাছে নিয়ে আসলাম, তখন থেকে কিন্তু আমার কাজ শুরু। তখন ওই রিপিটেশনটা ব্রেক করার জন্য আমি হরেক রকম টেক্সচার একটা ওখানে relax দিচ্ছি। দেয়া। হ্যাঁ হ্যাঁ, এবং ওই যে টেক্সচারের মাধ্যমে অনেক বক্তব্য দেওয়া যায়, অনেক বক্তব্য অনেক কথা দেয়া যায়। বলা যায় যেটা এবং- যেটা আমি একটা জিনিস অ্যাবস্ট্রাক্ট ছবি, যেহেতু আপনি বলতেছিলেন যেমন টেক্সচার, এখন ব্যাপারটা যে আমি ওই শুধু টেক্সচারটা দিয়েই যদি আমি যদি বলি এটা আমার পেইন্টিং, এটাও হতে পারে। তাহলে হতে পারে। দেখুন, যে যেভাবে প্রকাশ করতে চায়। প্রকাশ করতে চায় এবং শান্তি পায়, সবার আগে কথা হচ্ছে যে হ্যাঁ, যে প্রকাশ যাদের জন্য করে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা, সেটাই। সেটা বিমূর্ততার মাধ্যমে হোক আর ফিগার ফিগার দিয়ে হোক কিংবা কথা বলে কথা বলে হোক। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে এই আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।